লুসি ও বিনোদিনী। রবিকে ইংল্যান্ডে আনা হয়েছে ব্যারিস্টারি বা আইসিএস পরীক্ষার জন্য। কিন্তু মেজ বৌঠানের স্নেহচ্ছায়ায়, ঘরের আরামে রবির ভগ্ন হৃদয় কাব্যটি এগিয়ে চললেও পড়াশোনা যে খুব বেশি এগোচ্ছে না, সেটা কিছুদিনের মধ্যেই লক্ষ্য করলেন সত্যেন। সুতরাং বন্ধু তারকনাথ পালিতের উদ্যোগে তাকে লন্ডনে পাঠানো হলো। প্রথমে কিছুদিন রিজেন্ট পার্কের সামনে একটি ভাড়া বাড়িতে একা থাকার প্র্যাকটিস করতে হলো তাকে। লোকজন কেউ দেখা করতে এলে রবির মনে হয় তাদের জোর করে ধরে রাখবেন। এই শীতে নির্জন ঘরে তার প্রাণ যেন হাঁপিয়ে ওঠে। মাঝে মাঝেই সত্যেন আসেন। কোনোদিন সত্যেন, তারক ও রবি হয়তো দল বেঁধে যোগ দিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভায়। আবার কোনোদিন ব্রিটিশ গণতন্ত্রের কাঠামোকে কাছ থেকে দেখার জন্য তারা ব্রিটিশ পার্লামেন্টের গ্রীষ্ম অধিবেশন দেখতে গেলেন। পরপর কদিন গিয়ে কিন্তু হতাশ হলেন রবি। ঘরে ফিরে সত্যেন ও তারককে বলেই ফেললেন তার নিরাশার কথা। পার্লামেন্টের অভ্রভেদী চূড়া, প্রকাণ্ড বাড়ি, হাঁ করা ঘরগুলো দেখলে খুব তাক লেগে যায়, কিন্তু ভেতরে গেলে তেমন ভক্তি হয় না। ইংরেজদের গণতন্ত্র ও বিচক্ষণতা সম্বন্ধে আমার যতটা উঁচু ধারণা ছিল, ততই এরা হতাশ করল। সত্যেন নিজেও বেশ হতাশ। ইংরেজরা যে এমন অসভ্যের মতো চেঁচামেচি করবে, এ আমার দুঃস্বপ্নের অতীত ছিল। রবি যোগ করলেন, এরা তো অন্য কাউকে কথা বলতেই দিচ্ছে না। বক্তাকে কতভাবে যে বাধা দেওয়ার চেষ্টা করে তা ভাবা যায় না। কেউ হাততালি দিচ্ছে, কেউ হিসিস শব্দ করে, এত অসংযত। তারক একটু লঘু করার চেষ্টা করেন। আসলে তোমরা বুঝতে পারছো না, এটাই রাজনীতির আসল চেহারা। কেউ কাউকে বলতে দেব না, কেউ কাউকে বিনা যুদ্ধে এক চুল জমি ছাড়ব না। তাহলে ভদ্রতা, সৌজন্যের বড় বড় কথাগুলো সব ইংরেজদের ভণ্ডামি? রবি তবু ফুঁসে ওঠেন। সেদিন যে আইরিশ মেম্বার ভারতের প্রেস অ্যাক্টের বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন, কেউ তার কথা মন দিয়ে শুনলই না। অথচ ভারতবাসীর করের টাকাতেই ওদের এত রমরামা। ভারতের কোনো রিপ্রেজেন্টেটিভ থাকবে নাই বা কেন? রবি যা খেপেছে, এবার না রাজদ্রোহী হয়ে ওঠে। তারক বলেন, তার চেয়ে তাড়াতাড়ি ব্যারিস্টারি পড়া শেষ করে এসব তর্ক তোলার চেষ্টা করো। তবে হ্যাঁ, রবি বলেন, কিছু যে শেখার মতো পাইনি তা বলবো না। গ্লাডস্টোনের বাগ্মিতায় আমি অভিভূত। তিনি মঞ্চে ওঠা মাত্রই সমস্ত ঘর একেবারে নিস্তব্ধ হয়ে গেল। গলার স্বর শুনতে পেয়ে বাইরে ঘুরে বেড়ানো মেম্বারেরা এসে বসতে লাগলেন। দুদিকের বেঞ্চি ভর্তি হয়ে গেল। তখন যেন পূর্ণ উৎসের মতো গ্লাডস্টোনের ভাষণ উৎসারিত হতে লাগলো। তিনি তেজের সঙ্গে বলেন, কিন্তু চিৎকার করেন না। যা বলেন আন্তরিক বিশ্বাস থেকে বলেন। আর অন্যদিকে আইরিশ মেলোডির সুরে মজে থাকার পাশাপাশি উপেক্ষিত আইরিশ মেম্বারদের প্রতি আমার টান রোজই বাড়ছে। ওনার সেদিন তারক পালিতের বাড়িতে উঠেছেন। হঠাৎ বালা এসে রবির হাত ধরে টানতে থাকেন পিয়ানোর দিকে। পিছন থেকে সতু বলে ওঠেন, অনেক রাজনীতি হয়েছে, এবার তোমার একটা আইরিশ মেলোডি শোনাও রবি। আমার বিলতি বান্ধবীরাও তোমার গলার খুব প্রশংসা করেছে। সেই ভালো। স্কচের গিলাসে চুমুক দিতে দিতে তারক বললেন, রবির গান শোনা যাক এবার। বালা সতুর ইংরেজ বান্ধবীরাও যখন ভালো বলছে। রবির গান শেষ হতেই বালা যোগ করেন, রবির গলার এই টেনর ইংরেজ মেয়েদের মুগ্ধ করেছে। শুধু তাই নয়, রবি তোমার চেহারারও প্রশংসাতেও পঞ্চমুখ তারা। সতু বলেন, রবি তো লজ্জায় মেয়েদের মুখের দিকে তাকাতেই পারে না। এখানে পার্টি হলে সবাই একটু একটু ফ্লার্ট করে। তুমি কেন করতে পারছো না রবি? তোমাকে মেয়েরা এত পছন্দ করে। রবি লাজুক হেসে বললেন,
আমার চোখ সেই যে বাঙালি মেয়ের কালো হরিণ চোখে বাঁধা পড়েছে, তার থেকে আর মুক্তি পেলাম না। বিলেতি নীল নয়নাদের দেখে আমার পুষি বেড়াল মনে হয়। কিছুদিনের মধ্যেই অবশ্য দুজন নীলনয়না পুষি বেড়ালের সঙ্গে সরস বন্ধুত্বে জড়িয়ে পড়লেন রবি। মাঝখানে কিছুদিন বার্কারদের বাড়িতে কাটিয়ে তাদের দাম্পত্য ঝগড়ায় বিপর্যস্ত রবি আশ্রয় নিলেন লুসি স্কটদের পরিবারে। বিলেতের এই পরিবারটি হয়ে উঠল তার আপনজনের মতো। বিশেষত মাতৃস্নেহ বঞ্চিত রবিকে মিসেস স্কট তার অসীম স্নেহের বন্ধনে বেঁধে ফেললেন। রবি কাদম্বরীকে চিঠিতে লিখতে থাকেন, এখন আমি কর পরিবারের মধ্যে বাস করি। তিনি, তার স্ত্রী, তার 4 মেয়ে, 2 ছেলে, 3 দাসী, আমি ও টেবি বলে এক কুকুর নিয়ে এই বাড়ির জনসংখ্যা। মিস্টার ক একজন ডাক্তার, তার মাথার চুল ও দাড়ি প্রায় সমস্ত পাকা, বেশ বলিষ্ঠ সুশ্রী দেখতে, অমায়িক স্বভাব, অমায়িক মুখশ্রী। মিসেস ক আমাকে আন্তরিক যত্ন করেন। শীতের সময় আমি গরম কাপড় না পরলে তার কাছে ভৎসনা খাই। খাবার সময় যদি তার মনে হয় আমি কম খেয়েছি, তাহলে যতক্ষণ না তার মনের মতো খাই ততক্ষণ পীড়াপিড়ি করেন। বিলেতে লোকে কাশিকে ভয় করে। দৈবাত যদি আমি দিনের মধ্যে 2 বার কেশেছি, তাহলেই তিনি জোর করে আমার স্নান বন্ধ করান। আমাকে 10 রকম ওষুধ গেলান। শুতে যাবার আগে আমার পায়ে খানিকটা গরম জল ঢালবার বন্দোবস্ত করেন, তবে ছাড়েন। রবিকে গরম জলে সেক দিতে এসে লুসি ও জেসি নানা রকম খুনসুটি শুরু করে দেয়। তাদের চঞ্চলতায় রবির সংকোচ কেটে যাচ্ছে। তিনিও বেশ ওদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন। লুসি হেসে হেসে বলে, জানো রবি, একজন ইন্ডিয়ান অতিথি আসবে শুনে আমরা ভয়ে বাড়ি থেকে পালিয়ে মাসির কাছে চলে গিয়েছিলাম। কেন? রবি মজা পেয়ে জানতে চান। আমি কি ভূত না রাক্ষস? না না, জেসি এবার বলে, আমরা ভেবেছিলাম কোথাকার কোন জঙ্গলি আসছে, বড় বড় নখ, গায়ে গন্ধ। আমি তো ভেবেছিলাম তোমার গায়ে উল্কি আঁকা থাকবে, আর নাকে, কানে, গলায় ভারী ভারী সব গয়না। হাসতে হাসতে লুসি বলল, ও, তোমরা ইন্ডিয়ান বলতে রেড ইন্ডিয়ান ভেবেছিলে। রবি লুসি জেসির কথা শুনে মজা করে বলেন, দাঁড়াও না, একদিন ওরকম সেজে দেখাবো তোমাদের। আবার মাসির বাড়ি পালাতে হবে। ইস, ভয় দেখাবে? লুসি বলে, দেখি কে কাকে ভয় দেখায়। পায়ে সেঁক দিয়ে দিচ্ছি, আরাম করে শুয়ে আছেন বাবু, আবার ভয় দেখাবেন? রবি বলেন, তখন তো পালিয়ে গিয়েছিলে, এখন কি মনে হচ্ছে দেখে? লুসি বলে, বলবো না, বুঝে নাও। রাতে খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখলেন রবি। ভোরবেলা ঘুম ভেঙে গেল। বাইরের ঘরে সোফায় এসে বসেছিলেন। এবারই সকালটা কিভাবে শুরু হয় কে জানে। সব চুপচাপ, সবাই ঘুমোচ্ছে। একটু পরে বড় মেয়েটি নেমে এলো নিচে। ফায়ার প্লেসের আগুন উস্কে দিয়ে এসে বলে, গুড মর্নিং রবি, ঘুম ঠিক হয়েছিল? এটাই কথাবার্তা শুরু করার দস্তুর। রবিও তাকে বলেন, গুড মর্নিং। মেয়েটি দ্রুত পদে রান্নাঘরে গিয়ে রাঁধুনিকে ব্রেকফাস্টের ব্যাপারে কিছু নির্দেশ দেয়। আবার ফিরে এসে অগ্নিকুণ্ডে 2-4টে কয়লা গুঁজে দিয়ে সোফায় বসে। এমন সময় সিঁড়িতে দুধদার শব্দ। শীতে হিহি করে কাঁপতে কাঁপতে মিস্টার স্কট নামলেন। ফায়ার প্লেসের কাছে গিয়ে হাত পা সেঁকতে সেঁকতেই গুড মর্নিং এর পাঠ সেরে ফেললেন। তারপর খবরের কাগজ নিয়ে বসলেন খাবার টেবিলে। রবিকে 2-1টা খবর পড়ে শোনাতে শোনাতে কফি পর্ব শুরু হয়ে যায়। লুসি ও জেসি নেমে এসে বাবার গালে চুমু দিয়ে সকাল শুরু করে। মিস্টার স্কট বললেন, এই যে লুসি, জেসি, আজ আবার ফাইন হলো তোমাদের। আমার পরে ঘুম থেকে উঠেছ, দাও দাও 4 আনা ফাইন। দেব বাবা, দেব, ঠিক দিয়ে দেব।
বাবার গলা জড়িয়ে ধরে লুসি বলে। জেসিও বাবাকে একটু আদর করে যায়। স্কট রবিকে সাক্ষী মেনে বলেন, দেখো রবি, এরা কথা রাখছে না। এদের সঙ্গে আমার চুক্তি আছে। ওরা আমার আগে উঠলে আমি 5 শিকে পুরস্কার দেব, আর আমি আগে উঠলে ওরা দেবে 4 আনা ফাইন। ওদের কাছে আমার অনেক পাওনা হয়েছে। এরকম ডেড অব অনার ফাঁকি দেওয়া কি ভদ্রতা? সব শেষে ব্রেকফাস্ট টেবিলে যোগ দিলেন মিসেস স্কট। 9:30টার মধ্যে জলখাবার পর্ব শেষ। একটু হাসি ঠাট্টার পরেই মেয়েদের তাগাদা দেন স্কট আন্টি। সবাই কাজে লেগে পড়ো। হাতে দস্তানা পরে আন্টি নিজে দাসীদের নিয়ে 1 তলা থেকে 4 তলা পর্যন্ত ঝাড়মোছ করান। রান্নাঘরে গিয়ে রুটিওয়ালা, তরকারিওয়ালা, মাংসওয়ালার বিল দেখে পাওনা মেটান। কর্তার সঙ্গে পরামর্শ করেন, রান্নার তদারক করেন। বড় মেয়েটিও তার সঙ্গে সঙ্গে ঘোরে। মেজ মেয়ে জেসির কাজ হলো দাসীরা ঘর ঝাড় দেওয়ার পর একটা ঝাড়ন নিয়ে ড্রয়িং রুমের ধুলো সাফ করা। লুসি তখন সেলাই নিয়ে বসে। বালিশের ওয়ার বা মোজা রিপু করা, চিঠিপত্র লেখা, এসব তার কাজ। লুসি কিন্তু গান বাজনাও করে, বাড়িতে সে একমাত্র গাইয়ে বাজিয়ে। গানের আসরে আজকাল রবিও সোৎসাহে যোগ দিচ্ছেন।